আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ, বিডিআর, র্যাব এই 5টি বাহিনী সমন্বিতভাবে হত্যা করেছে, যেটা গোপালগঞ্জ গণহত্যা নামে পরিচিত। গণহত্যার কাগজে কলমে যে সংজ্ঞা রয়েছে সেই সংজ্ঞা অনুযায়ী গণহত্যা একটু ভিন্নতর, অর্থাৎ সংজ্ঞাটা হলো কোনো জনগোষ্ঠীকে বা ধর্মীয় গোষ্ঠীকে কিংবা নৃতাত্ত্বিক গোষ্ঠীকে, জাতিগত গোষ্ঠীকে নির্বংশ করার উদ্দেশ্যে যে ধরনের যদি কোনো হত্যাকাণ্ড চালানো হয় বা অন্য কোনো ধরনের নির্যাতন চালানো হয় সেগুলো হলো গণহত্যা। মোটা দাগে গণহত্যার এটা সংজ্ঞা, যদিও স্মরণ থেকে বলছি, বাট এটাই সংজ্ঞা হয়। 2024-কে কেন্দ্র করে বাংলাদেশে জঙ্গি উত্থানের যা যা ঘটেছে, যত ধরনের হত্যাকাণ্ড হয়েছে জঙ্গি উত্থানকালে পরে, তার মধ্যে এই যে গোপালগঞ্জের যে হত্যাকাণ্ডটা, এইটা গণহত্যার সবচেয়ে কাছাকাছি। গণহত্যার সংজ্ঞা যদি আমরা বিবেচনা করি, তখন গোপালগঞ্জকে প্রতিহত করার জন্য শীর্ষ সন্ত্রাসীরা তো ডাক দিচ্ছিলই, আপনার পিনাকি, ইলিয়াস, ওরা তো সবসময় গণহত্যার পক্ষে। সাথে এই যে আরো দুইজন খুব পারসিস্টেন্টলি কল অন করছিল সেনাবাহিনীর উপর, যে গোপালগঞ্জকে যথেষ্ট পরিমাণে, এরা তো একটু চতুর্থ, শীর্ষ সন্ত্রাসী পিনাকি বা ইলিয়াস যেভাবে হত্যাকাণ্ডের কথা বলে এরা সেভাবে বলে নাই, কিন্তু এরা যেই ধরনের আহ্বান তখন জানাচ্ছিল রাষ্ট্রযন্ত্রকে, রাষ্ট্রযন্ত্র বলতে ইউনুসের ডাকাততন্ত্রকে, সেটা গণহত্যায় ডাক দেওয়ার সামিল। সেই দুই ব্যক্তিকে আরো থাকতে পারে, আমার চোখে যেটা পড়েছে সেটা হলো এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা, যে ভারত ঘৃণা ছড়ানোর অন্যতম কারিগর জাহেদ, এবং ইউনুস যাকে ওয়াশিংটনে বাংলাদেশের দূতাবাসে প্রেস মিনিস্টার হিসাবে চাকরি দিয়েছে, সেই গোলাম মুর্তজা। এই দুইজনও পারসিস্টেন্টলি ডাক দিচ্ছিল যে এই ইউনুস সরকারের উপর, গোপালগঞ্জের উপর এই ধরনের একটা আক্রমণ চালানো হোক। কিভাবে এটা গণহত্যার কাছাকাছি দাঁড়ায়? দেখুন, বাংলাদেশে ইতিহাসে যদি জেলা ভিত্তিক উল্লেখ করা হয় যে 2024-এ কোন জেলা ইতিহাসের সবচেয়ে সঠিক জেলা ছিল ইতিহাসের পক্ষ অবলম্বনকারী হিসাবে, সেটা নিঃসন্দেহে গোপালগঞ্জ জেলা, এবং তারপরে আসবে গোপালগঞ্জের আশেপাশের জেলাগুলো যেখানে বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক বেশি। আমাদের দুর্ভাগ্য যে আমাদের তরফ থেকে আমরা এখনো, যেহেতু আমাদের রাজনৈতিকভাবে আমরা সংগঠিত আলোচনাগুলো করতে পারছি না, এবং ঠিক একটা কথা সমগ্র জাতির কানে পৌঁছাতে হলে সেই কথাটা কোন কথা হবে এইটা পিক করতে না পারা, এটা বর্তমানে আওয়ামী লীগের সবচেয়ে বড় দুর্বলতা। সেই দুর্বলতার দায়িত্ব তো আওয়ামী লীগ বা তার নেতৃত্ব, তাদের যারা বিভিন্ন পর্যায়ের মানুষ আছেন, নেতা আছেন, তাদেরকে নিতে হবে। কিন্তু আমাদের তারা সেটা কবে করবেন না করবেন সেটার জন্য তো আমরা অপেক্ষা করে বসে নাই। আমরা সঠিক কথাগুলো বলে যাব। গোপালগঞ্জ যদি সবচেয়ে সঠিক অবস্থান গ্রহণ করে 2024-এর জঙ্গি উত্থানকে কেন্দ্র করে, আর গোপালগঞ্জকে এইভাবে নিধনের আহ্বান জানানো, সেটা কিন্তু গণহত্যার ডাক দেওয়ার সামিল। আর গণহত্যার যে সংজ্ঞা, সেখানে আরো কিছু জিনিস যুক্ত করতে হবে। সেটা হলো, গণহত্যাটা হয় প্রচন্ড ঘৃণা থেকে। ঘৃণা দিয়ে যে হত্যা করা হয়, অর্থাৎ যথেষ্ট ঘৃণার উদ্রেক না হলে গণহত্যা করা যায় না। আমি আরেকটু ব্যাখ্যা করে যদি না বলি, তাহলে আপনারা ভাববেন যে আমি হয়তো চিন্তা না করে কথা বলছি। জি না, চিন্তা না করে কথা বলার মানুষ তো আমি না। বাংলাদেশের ইতিহাসের মধ্যে, সমাজের মধ্যে যেই যুক্তিগুলো অলরেডি রয়ে গেছে, আমি শুধু সেই যুক্তিগুলোকে তৈরি করে নিয়ে আসি, যুক্তিগুলোকে উদ্ধার করি। আপনি হয়তো উদ্ধার করতে পারছেন না, আপনার পর্যবেক্ষণ হয়তো অতটা গভীরে পৌঁছেনি। তো যুক্তির বাইরে কখনো কোনো কথা বলার কোনো কারণ নাই, বলবো না। ঘৃণা বুঝতে হলে আপনাকে ওই জিনিসটাই দেখতে হবে যে, আপনি দেখেন যে ফুয়াদ এবং শাহরিয়ার নামে দুই সন্ত্রাসী ঢাকা শহর যারা এখন চষে বেড়ায়, এই দুই সন্ত্রাসী যে ঘৃণা ছড়ায় তাদের চোখে মুখে অবয়বে, যেই ঘৃণা আওয়ামী লীগ নিধনে তাদের যেসব আহ্বান আছে, আওয়ামী লীগ তো নাম হিসাবে একটা জিনিস, কিন্তু সত্যিকারে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের বা বাংলাদেশকে যে স্বাধীন করা হলো, এই মানুষগুলোকে ফুয়াদ এবং শাহরিয়ার যেই ঘৃণা প্রকাশ করে তাদের প্রতি,
আপনার বিবেককে প্রশ্ন করে দেখবেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত আওয়ামী লীগের বা মুক্তিযুদ্ধের পক্ষের কোনো মানুষ কি এই ঘৃণাটা প্রকাশ করতে পেরেছে? আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিলেন, কিছু কিছু মন্ত্রী নেতা বা অনেকেই জামাত বিএনপি জামাত বিএনপি জামাত বিএনপি এই শব্দ যুগলকে উচ্চারণ করতে করতে একেবারে ক্লিশে বানিয়ে ফেলেছিলেন, ক্লিশে, চরমতম ক্লিশে। তাদের কথায় ঝাঁজ ছিল, কথায় তীক্ষ্ণতা ছিল, কিন্তু কোনো ঘৃণা ছিল না। এটা বোঝা খুবই জরুরি আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে। আমি এই মন্ত্রী এমপিদের নাম খুব বেশি নেই, নাম অতীতে নিয়েছি, এত নাম নিয়েছি, তাদেরকে এত বেশি পাবলিকলি কি বলবো, তাদের বিরুদ্ধে আমার ক্রোধ ঝেড়েছি। ওই মানুষগুলো কিন্তু কোনো প্রতিবাদ করেনি বা কোথাও কাউকে বলেনি যে এই লোক থেকে এসে আমাদেরকে এরকম করছে। ওইটাও কিন্তু আওয়ামী লীগের একটা সহনশীলতা। দুঃখের বিষয়, আওয়ামী লীগের সহনশীলতাটা আমরা জাতির সামনে তুলে ধরতে পারিনি। উল্টো জিল্লুর থেকে শুরু করে তৃতীয় মাত্রার জিল্লুর, এই এই তারেক রহমান সাহেবের উপদেষ্টা জাহেদ, আর পিনাকি ইলিয়াস, এই শাহরিয়ার ফুয়াদ, এরা তো আছেই, মাসুদ, এরা যে বক্তব্যটা দেয় সেটা এমন ভাবে জাতির কাছে গেঁথে যাচ্ছে যে আওয়ামী লীগ ঘৃণা পোষণকারী, ঘৃণা উৎপাদনকারী দল এইভাবে কিন্তু উঠে, কিন্তু বাস্তবতাটা মিলিয়ে নেন না। মানে অপপ্রচারের ফলে জনমত গঠন যদি সম্ভব হয়, আমি বারবার যে কথাটা বলি, অপপ্রচার করে যদি জনমত গঠন করা সম্ভব হয়, সেই জনমতের কে এমনই উস্কে দেওয়া যায় যে এক মুক্তিযুদ্ধের পক্ষের একটা বলিষ্ঠ সরকার পড়ে যায়, তাহলে শুধু সত্যকে অর্গানাইজ করে কেন এই শত্রুগুলোকে পরাজিত করা সম্ভব হবে না? আপনারা সবাই একটু এই প্রশ্নটা মনের মধ্যে করবেন তো। যদি এই প্রশ্নটা করেন এবং আমাদের কথাগুলো বিশ্বাস করেন, তাহলে দেখবেন যে এই যে 24-এর জঙ্গি উত্থান যারা ঘটিয়েছে, এই কোয়ালিশনের প্রতিটা সদস্যের, এই কোয়ালিশনের সদস্য কারা? জামাত, হেফাজত, পাকিস্তানি সেকুলার, বিএনপি, বাম দল, এই তো অনেক 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 অসংখ্য। এদের পতন আপনি যদি এই সত্যটার আলোকে দেখেন, এদের পতন যে অবশ্যম্ভাবী, আজ হোক কাল হোক, শেখ হাসিনা ঢাকায় আসুন কি না আসুন, তিনি পরাজিত করবেন কি অন্য কেউ পরাজিত করবে, এগুলোর উপর আর নির্ভর করে না জিনিসটা। এদের পরাজয় অবশ্যম্ভাবী প্রাকৃতিকভাবে। যেমন বঙ্গবন্ধু কন্যা বলেছিলেন যে আওয়ামী লীগের একটা বিশুদ্ধিকরণ চলছে, ঠিক প্রাকৃতিক বিশুদ্ধিকরণের প্রক্রিয়ায় 24-এর জঙ্গি উত্থানের পুরো সব সদস্যই পরাজিত হবে ইতিহাসের কাছে, সভ্যতার কাছে। এটা আমি না করলেও হবে, আমি হারুন আল রশিদ এখানে লেকচার দিলেও হবে, না দিলেও হবে, বা আরো যারা আমরা দিচ্ছি তাদের কারো এটা করতে হবে না। সভ্যতা বিরোধী শক্তি পরাজিত হয়, ধ্বংস হয়, তাদেরকে কেউ রক্ষা করতে পারে না। এই তত্ত্বতেই কিন্তু তারা পরাজিত হবে। আবার আগের কথায় ফিরে আসি, এই যে দেখেন, যেই ঘৃণা ফুয়াদ এবং শাহরিয়ারের মধ্যে আমরা দেখি, একেবারে সম্পূর্ণ নিরপেক্ষ মানুষকে দিয়ে যদি আপনি মানে অবজার্ভ করে লেখান, দেখবেন যে চরমতম ঘৃণা এই দুই ব্যক্তি প্রকাশ করে। আর পেছনের সত্য হলো 2024-এর জঙ্গি কোয়ালিশনের সবাই কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিরুদ্ধে এই ঘৃণা পোষণ করে। ঘৃণাটা কেউ প্রকাশ করে, কেউ ঘৃণা প্রকাশ না করার মতো ম্যাচিউর হয়েছে, সে ঘৃণা প্রকাশ করে না। এখন আবার তর্ক তোলাই যায় যে আমরা যারা কথা বলছি আমাদের মধ্যে যে ঘৃণা নাই, সেটা কিভাবে বোঝা যাবে? অবশ্যই আমাদের মধ্যেও তাহলে ঘৃণা আছে, তাই না? যুক্তিতে তো এই প্রশ্ন তুলতেই পারেন। এর উত্তর হলো, আসলে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের যে আদর্শটা, যে মূল্যবোধটা, ওটা ঘৃণার মূল্যবোধ নয়। এটা বুঝতে হবে আপনাকে। এই জিনিসটা, মুক্তিযুদ্ধের চূড়ান্ত আদর্শ উদ্দেশ্যটা কি ছিল? যে একটা অসাম্প্রদায়িক, আধুনিক, সমৃদ্ধিশালী গণতান্ত্রিক রাষ্ট্র। এটাই হলো সম্প্রীতির পথ। আপনি এর পথের বিপরীতে যাই বলবেন তাই ঘৃণা। এটাই সভ্যতার অসভ্যতার পথ। আমাদের সৌভাগ্য যে আমাদের মুক্তিযুদ্ধ যারা করেছিলেন, যারা এটাকে প্রতিষ্ঠিত করেছেন, যারা আমাদের সংবিধান লিখেছেন, যারা আমাদেরকে সংবিধান দিয়েছেন, যারা আমাদেরকে স্বাধীনতার ঘোষণাপত্র দিয়েছেন, তারা সম্প্রীতির কথাটা বলেছেন। সম্প্রীতির উল্টা দিকের জিনিসটা হলো ঘৃণা, যেটা শাহরিয়ার আর ফুয়াদ সবচেয়ে ভালোভাবে ফুটিয়ে তোলে। এই জিনিসটা বিস্তৃত ব্যাখ্যা করে ভিন্ন একটা বক্তৃতা রাখা যেতে পারে। আমার আজকের বক্তৃতা তো গোপালগঞ্জের হত্যাকাণ্ড, এবং আমি যেটা বলতে চাচ্ছি যে 2024-কে কেন্দ্র করে যত ধরনের হত্যাকাণ্ড হয়েছে, অবশ্য আওয়ামী লীগের মানুষজন, সংখ্যালঘু, যেমন আপনার দীপু দাস, এই
প্রত্যেকটা হত্যাকাণ্ড কিন্তু গণহত্যা, একটা হত্যাও কিন্তু গণহত্যা হতে পারে। গণহত্যা আসলে বাংলা শব্দটাই এখানে একটা একটা সমস্যাযুক্ত। গণ যেহেতু মনে হয় যে অনেকগুলা মানুষকে হত্যা করতে হবে, আসলে গণহত্যা কিন্তু অনেক মানুষকে হত্যা, কোনো হত্যা না করেও গণহত্যা হয়ে যায়। যাই হোক, মনে হয় বক্তৃতাটা এমন জায়গায় নিয়ে যাচ্ছি, এটা এই দিকে শেষ করলে আমার মূল বিষয়ে থাকতে পারবো না। এই গণহত্যা ঘৃণা বিষয়ক বক্তৃতা আমাকে আরো দিতে হবে। আজকে যেটা বলবো সংক্ষেপে সেটা হলো 24-এর কেন্দ্র করে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে, যত হয়েছে, সবচেয়ে বেশি আপনি গণহত্যার সাথে মিল পাবেন এই জেনারেল ওয়াকার বাহিনী এবং জেনারেল ওয়াকারের নেতৃত্বে যে 5টা বাহিনী, চিন্তা করেন, সেনাবাহিনী, নৌবাহিনী, আর্মি, পুলিশ, বিডিআর, র্যাব, মানে 5টা। সেনাবাহিনী আর্মি 2বার হয়ে গেল। 5টা বাহিনী কিন্তু সেদিন গোপালগঞ্জে নির্যাতন চালিয়েছে। কারণটা কি? কারণ কিছুই না, আবার কিছু। এই যে 24-এর জঙ্গি উত্থান যারা করেছে, যারা পরবর্তীতে এনসিপি নামক দল গঠন করেছে, সেই আত্মঘাতী জঙ্গি এবং জঙ্গিনীদের সাদা হালাত হয়েছে তারা গোপালগঞ্জে মিটিং করবে। এবং সেখানে গিয়ে দেখেন, আমরা যদি ভালোভাবে খেয়াল করি, যত ধরনের উস্কানি আছে এটা কিন্তু জঙ্গিদের পক্ষ থেকে এসে, এনসিপি নামক জঙ্গি গোষ্ঠীর পক্ষ থেকে এসে। গোপালগঞ্জবাসীর পক্ষ থেকে কিন্তু কোনো উস্কানি আসেনি, বরং আমরা দেখেছি যে এনসিপির যে মেয়েগুলো ছিল, দেখেন আসলে এই মেয়েগুলো বললেও কিন্তু এই যে ম্যাটিকুলাস ডিজাইনটা ম্যাটিকুলাসলি করেছে কি করে নাই, কিন্তু এটা যে ডিজাইনটা, মানে এখন থেকে পেছনে দাঁড়িয়েও যদি এগুলাকে আমরা সাজাই, প্রতিটা জিনিস ডিজাইনের অংশই মনে হয়। এই যে তাসলিম যারা নামে যে জঙ্গি মেয়েটি, কি বিদেশ টিদেশ কোথায় অক্সফোর্ড টক্সফোর্ড বড় বড় ডিগ্রি নাকি নিয়েছে, জঙ্গিরাই তো অক্সফোর্ডে সবচেয়ে বেশি ডিগ্রি নেয় বাংলাদেশের, আমরা তো এটা দেখেছি। পাকিস্তানি সেকুলার এবং জঙ্গি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি থেকে একটা ছেলে মেয়ে অক্সফোর্ডে কি কি করেছে আমি তো জানি না, অন্তত আছে 2-1টা তো থাকবেই, কিন্তু যতগুলা দেখি সবই হয় পাকিস্তানি সেকুলার, নাইলে জামাত শিবির। হেফাজত তো আবার অত দূর যেতে পারে না। এই মেয়েটা কিভাবে সে পরিচিতি পেল টেলিভিশনে? সে এমন একটা বিষয়ের উপর সে করা শুরু করলো, কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করলো। সেই বিষয়টা কন্টেন্ট ক্রিয়েট করলে কিন্তু আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ সবার চোখ জল জল করে কিন্তু ওই কন্টেন্ট দেখতে থাকে। চিন্তা করেন, ওই মেয়েটা পরিচিত হয়ে গেল, তাই না? আবার আমরা দেখেছি যে হাসনাত এইভাবে আরো কয়েকটা জঙ্গিকে 2-3 দিন আগে, এটা আমাদের সুলতানা রহমানের খুব সুন্দর একটা সংবাদ বিশ্লেষণ আছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। এবং সবচেয়ে বড় কথা হলো, আমি সবাইকে বলি যে এই ধরনের গুরুত্বপূর্ণ জিনিসগুলো আপনারা প্রচার করবেন। সুলতানা রহমানের ওই বিশ্লেষণটা বাংলাদেশের, অন্তত আওয়ামী লীগের দায়িত্ব ছিল যে 10 কোটি মানুষকে দেখানো। আমরা কি দেখিয়েছি? সুলতানা রহমান লালবদর এটা বলে, ভাই লালবদরকে নাকি, এটা নিয়ে আমি কিন্তু একটা বক্তব্য রেখেছি এই জুলাই এপিসোড গুলাতে। আজকে জুলাই এপিসোডের নামটা প্রথমে বলিনি, এইটা আমার জুলাইয়ের একটা এপিসোড, গোপালগঞ্জ গণহত্যা বা হত্যাকাণ্ড নিয়ে। এটা আজকে আমার 17 নম্বর এপিসোড। 16 নম্বরে গোপালগঞ্জ হত্যাকাণ্ড হতে পারতো, কিন্তু 16 তারিখে তো যেহেতু আবু সাইদ মারা গিয়েছিল, সেই জন্য আমার 16তম বা ষষ্ঠদশ পর্বটা ছিল আবু সাইদকে নিয়ে। একই দিনের ঘটনা, বাট 1 বছর পরে গোপালগঞ্জ হত্যা, গণহত্যা যেটাই বলেন, সেইটা আমার এই 17তম এপিসোড। আমি এটাকে, নামটাও আপনারা জানেন, জুলাই ষড়যন্ত্র স্পেশাল এপিসোড 17, আজকেরটার নাম। সুলতানা রহমান দেখিয়েছেন কিভাবে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস এগুলোকে 2 থেকে 2.5 বছর আগেই কিন্তু এদেরকে সোশ্যাল মিডিয়াতে, এটা করেছে যমুনা টেলিভিশন, যেটা যুগান্তরের টেলিভিশনটা কি যমুনা টেলিভিশন, যাই হোক, যুগান্তরের যে গোষ্ঠীটা আছে, শিল্প গোষ্ঠী, তারা এই হাসনাত আব্দুল্লাহ এদেরকে কি রেজিস্টার্ড বিল্ডিং এ, ঢাকা ইউনিভার্সিটি রেজিস্টার্ড বিল্ডিং এ কি একটা প্রতিবাদ করছে, তখন তারা ছাত্রলীগের মধ্যে লুকানো। ছাত্রলীগকে অবশ্যই এটার জবাবদিহিতা করা উচিত, কিভাবে হাসনাত আব্দুল্লাহ, সার্জিসের মতো আত্মঘাতী জঙ্গিদের তারা সেখানে স্থান দিল। আমি অবশ্য ছাত্রলীগের, আমি আসলে আওয়ামী লীগের কিছু সিনিয়র লিডারের নামটাম নিয়ে তাদের বিরুদ্ধে ক্রোধ প্রকাশ করেছি, কিন্তু দেখবেন যে কোনোদিন কোনো ছাত্রলীগের নেতা বা এদের বিরুদ্ধে কখনো কিছু বলি নাই। যদিও আমি বলার মতো আমার ক্রোধ ছিল, কিন্তু কেন বলি নাই জানেন? ওরা তো ছোট, ওদের বয়স তো বেশি না, ওরা যাই করুক ওরাই তো ভবিষ্যতে আমাদের নেতৃত্ব দিবে। ফলে ওদেরকে কিছু না বললেও আমি ওদেরকে খুব কঠোরভাবে বললি যে তোমরা সংশোধিত হও, তোমরা সংশোধিত হবে, তোমরা জাতির নেতৃত্ব দিবে। সংশোধিত হওয়ার প্রথম শর্ত হলো টাকার লোভ ত্যাগ করো, বা যারা হয়ে গেছে ভবিষ্যতে যেন নির্লোভ লোক এসে, লোভ থাকবে রাষ্ট্রের প্রতি, মুক্তিযুদ্ধের বাংলাদেশের প্রতি। অবৈধ পথে টাকা অর্জন না করে মুক্তিযুদ্ধের বাংলাদেশকে পকেটস্থ করার চেষ্টা করো তোমরা। সেটা হলে তো তোমার টাকাও আছে, দেশটাও আছে। আর যদি তুমি শুধু টাকার দিকে চলে যাও অল্প বয়সে, তাহলে তো তুমি
আবার কয়েকদিন পর উদ্বাস্তু হয়ে যাচ্ছ, জঙ্গিরা তো তোমাকে হামলা দিয়ে দেশ থেকে পাঠিয়ে দিবে, এই দেশে থাকতে দিবে না, মেরে ফেলবে। কিন্তু আমি ওদের কারো নাম নিব না, যাদের আসলে ভবিষ্যতে এখনো সংশোধন হওয়ার সুযোগ আছে, নেতৃত্ব দানের সুযোগ আছে, ওদেরকে আমি কখনোই নাম ওদের সুনাম করার ক্ষেত্রে নাম দিব, দুর্নাম করার ক্ষেত্রে কখনোই নাম দিব না, নাম নিব না। আমি মনে করি যে সব মানুষই সংশোধন হওয়ার সুযোগ পায়, আর ওদের তো বয়স কম। আসলে ছাত্রলীগের মধ্যে যে সার্জিস হাসনাত ঢুকতে পারলো, এটার জন্য ছাত্রলীগের অবশ্যই জবাবদিহিতা থাকা উচিত, এবং ভবিষ্যতে যাতে এই ধরনের আত্মঘাতীমূলক সিদ্ধান্ত আত্মঘাত হয়ে যায়, যে হ্যাঁ সাবোটাজ, নিজেদের মধ্যে চরম আত্মঘাতী সিদ্ধান্ত ছিল এই ধরনের জঙ্গিদেরকে ছাত্রলীগের নেতৃত্ব পর্যায়ে তুলে আনা, তাদেরকে প্রমোট করা ইত্যাদি করা। কিন্তু এই জঙ্গিগুলাকে এরা ছাত্রলীগ করা সত্ত্বেও কিন্তু সরকারের বিরুদ্ধে যায়, যেহেতু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে ওরা করছে। কিন্তু ওই যমুনা টেলিভিশন তারা কিন্তু এদেরকে রেডি করেছে অনেক আগে থেকে। তাসলিম জারাকে এগুলা ডিজাইন কতটা আমি বলতে পারবো না, বাট পেছনে তাকালে সবই ডিজাইন। তাসলিম জারাকে বলে দিয়েছে যে তুমি এই বিষয়, হ্যাঁ, পুরুষের এই অংশটা তুলে ধরবা, নারীর এই অংশটা তুলে ধরবা, বাস। লক্ষ লক্ষ মানুষ এগুলা দেখেছে। তাহলে এগুলোকে কিন্তু ওই তখন থেকে তৈরি করে আনা হয়েছে। এই সন্ত্রাসীগুলা যে যার নাম বললাম, যারা পরবর্তীতে এনসিপি হয়েছে, এগুলো সবই কিন্তু আত্মঘাতী সন্ত্রাসী। এই জিনিসটাও আমি এখনো প্রতিষ্ঠিত করতে পারিনি, আমরা বলতে চাই, কিন্তু আমি ছাড়া তো এগুলা কেউ খুঁটে খুঁটে বলে না। যারা এনসিপি করছে মোটা দাগে সবগুলো, আপনি তাকে নাস্তিক হিসাবেও দেখতে পারেন, আপনি তাকে সেকুলার হিসাবেও দেখতে পারেন, ওই নাহিদকে অনেকে মনে করে সেকুলার, এগুলা সব হলো হলি আর্টিজানে যে জঙ্গিগুলাকে মেরে ফেলা হয়েছে, সেই জঙ্গিগুলা হলো এগুলা। এদের মধ্যে দুই তরফের মধ্যে কোনো পার্থক্য নেই। আজকে এরা টাকা পয়সা পেয়ে আপাতত দুনিয়াতে ওরা ওদের মতো করে ভোগ করবে, তারপরে একদিন আবার জঙ্গি হয়ে বেহেশতে চলে যাওয়ার জন্য আত্মঘাতী হবে। এই হলো 2024-এর এনসিপি গোষ্ঠীটা। এর মধ্যে কোনো মানে অন্য কোনো কিছু নাই। এদের মধ্যে কেউ একটু শেয়ানা, কেউ হইলো যে নাসিরউদ্দিন পাটোয়ারির মতো মানে দৃশ্যমান জঙ্গি, নানান ধরনের আছে, এটা বিশ্লেষণ আজকে করছি না। এই জঙ্গিগুলা গোপালগঞ্জে গিয়ে নানান ধরনের উস্কানি, উত্তেজনা, এবং আপনারা সভ্যতাটা দেখেন, আওয়ামী লীগের সভ্যতাটা বা গোপালগঞ্জের সভ্যতাটা দেখেন, একটা জায়গায় মেয়েগুলা আলাদা হয়ে গিয়েছিল, এই তাসনিম যারা ওইখানে গিয়েছিল, গোপালগঞ্জের মানুষই কিন্তু ওদেরকে তখন প্রোটেকশন দিয়েছে। আপনাদের কি এটা মনে আছে? এই গোপালগঞ্জের মানুষকে এই 5টা বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ, র্যাব, বিডিআর হত্যাকাণ্ড চালিয়েছে। আমরা তো 5 জন শহীদের কথা বললাম, মৃত্যুর 5টা, কিন্তু ওখানে কত শত, একটা পেপারে দেখলাম 500 লোক সেই দিন এরা আহত করেছিল। আমরা দেখেছি সেনাবাহিনীর বুটের তলে কিভাবে মানুষকে পিষে ফেলা হচ্ছিল। গোপালগঞ্জ সেই দিন যে স্যাক্রিফাইস করেছে, গোপালগঞ্জ 2024-এর জঙ্গি উত্থানকালে যে দৃঢ় ভূমিকা রেখেছে, গোপালগঞ্জকে আমি অন্তত এটা সবসময় সমর্থন করব যে বাংলাদেশের রাজধানীটাকে গোপালগঞ্জে সরিয়ে দেওয়া হোক। এটা হয়তো বাস্তবতা সম্মত কিনা জানি না, কারণ গোপালগঞ্জ যেহেতু বঙ্গবন্ধুর বাড়ি, বঙ্গবন্ধুর সমাধিস্থল, এগুলা করলে এক ধরনের ওই যে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের মতো হয়ে যায় কিনা। কিন্তু আসলে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের সময়টা কিন্তু 2020 ছিল না, বা বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের সময়টা আসলে একটা দুর্ভাগ্য তৈরি করেছে, যেটা আওয়ামী লীগ সৌভাগ্যের মাধ্যমে করতে পারতো প্রজ্ঞা খরচ করলে। সেটাই দুর্ভাগ্যটা হলো 2024-এর জঙ্গি উত্থান। এরপরে আসলে গোপালগঞ্জকে বাংলাদেশের রাজধানী করলেও কেউ কিন্তু কিচ্ছু বলবে না, দেখবেন। আর সাধারণত মানে যেই বিজয়টা আমাদের আসছে, এটা আমি জেনে শুনে বুঝি, কারণ আমি 2020 সালে বঙ্গবন্ধুর এই যে আনাচে কানাচে ভাস্কর্য নির্মাণের বিরোধী ছিলাম। সেই আমি এখন বলছি যে এখন বাংলাদেশের প্রতি বাড়িতে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের সময় এসে যাচ্ছে। কারণ হলো 2024-এ যেই পতনটা জঙ্গি, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী এবং পাকিস্তানি সেকুলারদের আমরা বুদ্ধি, কৌশল, প্রজ্ঞা খরচ করে করতে পারতাম, সেটা না করাতে জঙ্গি উত্থান করেছে। এখন এই জঙ্গি উত্থান করে ওরা যেভাবে বাংলাদেশের জানান দিয়ে বাংলাদেশকে ধ্বংস করেছে, এইখান থেকে আমরা ফিরে আসলে অটোমেটিক আমরা যা করার এটার বৈধতা জাতি মানে পুরো জাতিতে তৈরি হয়ে যাবে, তখন আর কেউ কিন্তু কিছু বলবে না। এমনকি আপনি এই রাজধানী ঢাকা থেকে গোপালগঞ্জে নিয়ে গেলেও কিছু বলবে না। আপনারা লিখে রাখেন, কেউ কিচ্ছু বলবে না, বলার সুযোগ পাবে না, সাহস পাবে না, যদি আপনি গোপালগঞ্জকে বাংলাদেশের রাজধানী করেন। আর এটার দরকারও আছে, সেটা গোপালগঞ্জ হোক, কারণ ঢাকা শহরে যেভাবে আমরা আওয়ামী লীগের লোকজন সহ মিলে মাদ্রাসা তৈরি করেছি, ঢাকা শহর আসলে যে কোনো কিছুর জন্য নিরাপত্তা হুমকি। আর এমনিতে তো মানুষের বসবাসের জন্য এটার রাজধানী হিসাবে থাকার নাই। অনেকেই তো বলে যে গাজীপুরে নিয়ে যাও রাজধানী, এইখানে সেখানে, আমরা গোপালগঞ্জেও নিয়ে যেতে পারি, বাট এটা আজকের যে আবেগ তার সাথে মিলিয়ে বললাম, ভবিষ্যতে দেখা যেতে পারে এর বাস্তবতা কতটুকু আছে। আমরা মালয়েশিয়াতে দেখেছি, মালয়েশিয়া কুয়ালালামপুর শহর অনেক ঘনবসতিপূর্ণ হয়ে যাওয়ার পর মাহাথির মোহাম্মদরা ওই পুত্রজায়া, একটু দূরে 40-50 মিনিটের ড্রাইভ দূরে গিয়ে পুত্রজায়াতে রাজধানী স্থাপন করেছেন। বাংলাদেশও এরকম একটা জায়গা আছে। তো
সেটা সূত্র ধরে, অর্থাৎ গোপালগঞ্জ আমাদের নিরাপত্তার সবচেয়ে বড় স্থান। বঙ্গবন্ধুর জন্মস্থান হিসাবে বলছি না, অবশ্য সে কারণেই এটা হয়েছে যে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের জাতীয় নিরাপত্তা সবচেয়ে বেশি সুরক্ষিত কিন্তু এই ক্ষুদ্র গোপালগঞ্জ জেলায়। সব প্রতারণা ধরে পড়ে গেছে, সব প্রতারণা ধরে পড়ে গেছে, সব যে আপনার এই দেশের মুসলমান, এদের যে ইসলামী জজবা এটা সিলেক্টিভ, এই দেশের বাম, চিঙ্কু বাম, ভণ্ড বাম, মিঙ্কু বাম, যাই বলেন, যত রকম বাম আছে, তাদের মানবতাবাদ যে সিলেক্টিভ। এরা এরা 4-5,000 মাইল দূরে গাজা দেখে, কিন্তু 2,000 মাইল দূরে আর বেলুচিস্তানকে দেখে না। পিওকে তো 200 লোক মেরে ফেলেছে, এখন আর পিওকে নিয়ে কথা বলে না। পাকিস্তান অধিকৃত অকুপাইড যে কাশ্মীর, পাকিস্তান যে কাশ্মীরটুক দখল করে রেখেছে, সেখানে 200 লোক মরলেও কোনো চেঁচা মেসি হাও কাউ ঘাও ঘাও কোনো কলাম দেখি না, প্রথম আলোরও দেখি না, শেষ আলোরও দেখি না, কোনো সামারের দেশকেও দেখি না, কোনো ইনকালাব পিনকালাবকেও দেখি না, কোনো ইসলামী জজ বা কোনো মসজিদের মেম্বার আমরা বয়ান দেখি না। 200 লোক মেরে ফেলেছে শুধু কাশ্মীরে, পিওকেতে, যেটাকে তারা তথাকথিত আজাদ কাশ্মীর বলে। সেখানে 200 কাশ্মীর, আজকে যদি 2টা কাশ্মীরে, ভারতীয় কাশ্মীরে গুলি করতো, তখন দেখতেন মিছিল, মিটিং, বামপন্থীরা শাহবাগ গরম করে ফেলতো, তারপর পল্টন গরম করে ফেলতো, বাইতুল মুকাররম গরম করে ফেলতো, প্রত্যেক মসজিদে মসজিদে মিছিল মিটিং শুরু করতো, হিন্দুদের উপর আক্রমণ চালাইতো, ভারত এম্বাসি ঘেরাও করতো। কিন্তু 200 মেরে ফেললো যে, এবং এখানে খানা বন্ধ, তেল বন্ধ, বিদ্যুৎ বন্ধ, রুটি আটা বন্ধ, এই ব্যাপারে কোনো টু শব্দটি নেই। আবার দেখেন বেলুচিস্তান যে স্বাধীনতা হচ্ছে, এটা নিয়েও দেখবেন মন বড় বেজার, বড়ই দুঃখ। তবে পেয়ারা বাঙ্গু যারা আছো, যারা পেয়ারা পাকিস্তানি, তাদের বলে রাখি, তোমাদের পাকিস্তান বহু আগে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে বলেছিলাম যে বেলুচিস্তান স্বাধীন হয়ে যাবে, বলেছিলাম পাকিস্তান টুকরো হবে, কিন্তু আমি ভেবেছিলাম একটা টুকরাই হবে, কিন্তু এখন দেখছি জম্মা এক টুকরা না, টুকরো টুকরো হয়ে যাবে। আপাতত 3 টুকরা হবে দেখা যাচ্ছে। আমার তো মনে হয় না পাকিস্তান পাঞ্জাব ছাড়া আর কিছু থাকবে, কারণ পাকিস্তান নাম একটা কৃত্রিম রাষ্ট্র, এই রাষ্ট্র কখনোই টিকবে না। ভারত তো কিছু বলে না, ভারত তো চাণক্য নীতির দেশ, তারা চাণক্যের পুত্র, তারা তো চুপচাপ। বাংলাদেশ দেখেন না, পাকিস্তান আসছিল, এই যে ফিল্ড মার্শাল আসিফ মনির আসছে বাংলাদেশ দখল করবে, দখল করে নিয়ে তারপরে 7 সিস্টার দখল করবে, চিকেন নেক খাবে, দিল্লি দখল করবে, এদিকে তার বেলুচিস্তান হাওয়া, তার বেলুচিস্তান যায়, সিন্ধ যায়, পশতুন যায়, মানে পাকিস্তান তো আফগানিস্তানের যে সীমান্তে অংশটুকু রয়েছে সেটা তারা দখল করে নিবে, নিশ্চিত থাকেন। আফগানিস্তান আয়তনে বড় হয়ে যাবে, অথবা পশতুনিস্তান নামে কোনো দেশ হবে, মনে হচ্ছে এখন আর কি। আর বেলুচিস্তান তো হবেই, বেলুচিস্তান হবেই। আপনার আপনার সিন্ধও চলে যেতে পারে, মানে ওই যে বাকি ছোট্ট একটু পাঞ্জাব, যে পাঞ্জাব পৃথিবীর জন্য 47-এর চেতনা নিয়ে এসে এই পুরো এশিয়াকে তছনছ করে দিয়েছে এবং মানুষকে অস্থির করে রেখেছে। এখনো এই দক্ষিণ এশিয়া যত মৌলবাদ, ইসলামী জঙ্গিবাদ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কার জন্য? এই পাকিস্তানিদের জন্য। এবং এই 47-এর চেতনা খুবই ভয়ঙ্কর, তার জন্য আজকে এই অবস্থা। এই পাকিস্তান ভেঙে যাচ্ছে, বাংলাদেশের বাঙ্গুদের জন্য কিছুদিন পরে তাদের নতুন কারবালার দিন হবে, যেদিন পাকিস্তান আর এক টুকরা হয়ে যাবে। এদের মনে বড় ব্যথা, আর আশা করেছিল এই বাংলাদেশ গিয়ে পাকিস্তানের সাথে যোগ হবে, অথচ ওই দিক থেকে পাকিস্তান গিয়ে ভারতের সাথে যোগ হওয়ার চিন্তা করতেছে। আর বাংলাদেশের বাঙ্গুরা চিন্তা করে, মানে মোর ক্যাথলিক দেন দা পোপ যেমন কথা আছে, তেমনি মোর পাকিস্তানি দেন দা পাকিস্তানি বাংলাদেশের বাঙ্গুরা। বাংলাদেশের বাঙ্গুদের শয়নের স্বপনে পাকিস্তান, কিন্তু তাদের জন্য দুঃসংবাদ, 13 তারিখে বেলুচরা স্বাধীনতা ঘোষণা করে দিয়েছে, তারা তাদের কারেন্সি চালু করে দিয়েছে। আপনি অবাক হয়ে যাবেন, এই বেলুচরা কত সভ্য শিক্ষিত, কল্পনাও করতে পারবেন না, কল্পনাও করতে পারবেন না। আমিও জানতাম না। তারা বলেছে যে তারা নিজেদের পয়সা বাঁচিয়ে, তাদের তরুণেরা নিজেদের পয়সা বাঁচিয়ে তারা বই কিনে। তো এই জাতিকে তো আপনি ঠিকই রাখতে পারবেন না, তাদের রিসোর্স প্রচুর রয়েছে। আর বর্তমান মানে টুকরো পাকিস্তানের 71 থাকবে টুকরো হয়েছে, তাহলে তো টুকরো পাকিস্তান। যদিও পাকিস্তানের পেয়ারা পাকিস্তানি মোল্লারা বলেছিল যে, পেয়ারা পাকিস্তানিরা বলেছিল যে কিয়ামত পর্যন্ত পাকিস্তান থাকবে, কিন্তু 25 বছর পরে ভেঙে গেছে। আবার কিছুদিনের মধ্যে কয়েক টুকরা হবে, হতেই থাকবে। এরা দেখেন এত বড় একটা 45% হচ্ছে বেলুচ, বর্তমান পাকিস্তানের 45% অংশ আয়তনে, সেখানে মানুষ মাত্র 1.5 কোটি। তাহলে এই দেশটা কত দূর যাবে আপনি তো বুঝতেই পারতেছেন, অনেক এগিয়ে যাবে। আর যে যে আপনি একটা চমৎকার যে শাইকাত হোসেন লিখেছেন যে যে মুসলেকা প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ ছাত্রলীগের উপর অল আউট অ্যাকশনে নামতে। এছাড়া তো তাদের উপায় নেই, অল আউট অ্যাকশন ছাড়া তারা কি করবে? কিন্তু টিকতে পারবে না। তারেক রহমান যে গপ্প করছে, ওয়াকারের সাহেবের পশ্চাৎ দেশে এখন খালে বিলে ওই যে 4টা কোম্পানি বানাইছে না,
আলী, ওসমান, বকর, ওমর বানাইছে না? পৃথিবীতে কোমর ভেঙে গেছে বাংলাদেশি সেনাবাহিনীটা বুঝেই নাই। আবার সামনে আনতেছে না ফাতেমার আয়শা কোম্পানি, এরা জানেই না এটা করে বাংলাদেশ সেনাবাহিনীর কি 12টা বাজিয়ে দিয়েছে। সারা পৃথিবীতে এই বাংলাদেশ সেনাবাহিনী বয়কট হয়ে যাবে। তারা 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 যে কোনো সময় ব্যান হয়ে যেতে পারে। তো তারেক রহমানকে রক্ষা করবে কেন? ওয়াকারের পাশায় এখন খালেয়ার বিলে তারেক রহমান যে বলছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে অল আউট অ্যাকশন, কি করবে তারা? কি করতে পারবে আওয়ামী লীগকে? আর কি করবে? আওয়ামী লীগের এখন ঘুরে দাঁড়ানোর সময়, এখন তারা ঘুরে দাঁড়াবে। আওয়ামী লীগকে ধাক্কাইতে তারেক রহমান, আমাদের মুসলেকা তারেক রহমান সাহেব, ছাত্রদল, যুবদল, তারপর বিএনপি, জামাত, হেফাজত, ভাবির পোলারা আওয়ামী লীগকে একটা বিপ্লবী দলে পরিণত করতেছে। ভালো করতেছে, আরো ধাক্কাইতে দেন। যত ধাক্কাবে তত আওয়ামী লীগ দাঁড়াবে। তবে এখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকা দরকার ছিল। আমরা বেলুচিস্তানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারতাম। তবে 27 সালে অবশ্যই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসতেছে, আমরা স্বীকৃতি দেব। আমরা স্বাধীন বেলুচিস্তানকে স্বীকৃতি দিব। আমরা পাকিস্তান এম্বাসি ঘেরাও করব। এই মুহূর্তে বেলুচিস্তান মনে করেন তারা স্বাধীনতা ঘোষণা করেছে, তার তো এয়ারফোর্স দরকার এই মুহূর্তে। আমাদের মুক্তিযুদ্ধ এয়ারফোর্স ইন্ডিয়ানটা ছিল বলে আমাদের এত দ্রুত আমরা ফলাফল পেয়েছি আমরা সাপোর্ট হবে এয়ারফোর্স ছাড়া। শীঘ্রই, খুব শীঘ্রই। অলরেডি বেলুচিস্তানে যে এয়ারপোর্ট রয়েছে সেই এয়ারপোর্ট ফাংশন করে না, সেই এয়ারপোর্টের ইমিগ্রেশন হয় লাহোরে। তো এগুলো অদ্ভুত ব্যাপার। 5টার পরে, সন্ধ্যার পরে, আগে থেকে সন্ধ্যা 5টার পরে কোনো বাস বেলুচিস্তানে চলে না। একটা দেশে যদি 5টার পরে বাস না চলে, তার মানে কি? তার মানেটা কি তাহলে? সকল যে ইকোনমিক জোন ছিল, কারখানা ছিল, সব বন্ধ। বেলুচরা ঘোষণা করেছে যে এখন থেকে কোনো পাকিস্তানের সরকারের সাথে কোনো আলোচনা চলবে না। যারা এখানে ব্যবসা করতে চায় সরাসরি বেলুচদের সাথে যোগাযোগ করতে হবে। আর বেলুচরা কিন্তু প্রচন্ড রকম জাতীয়তাবাদী। সেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান নাই, নারী আর পুরুষ নাই। তারা কিন্তু সবাই মাঠে নামবে। এবং আপনি নিশ্চিত থাকেন এই বেলুচিস্তান আগামী 10 বছরে দক্ষিণ এশিয়ার মধ্যে অত্যন্ত শক্তিশালী, অর্থনৈতিকভাবে শক্তিশালী একটা রাষ্ট্র হবে। নিশ্চিত থাকেন, এটা হবেই তারা। কারণ আয়তনে বড়, অনেক খনিজ সম্পদ রয়েছে, পাশাপাশি তাদের জনসংখ্যা কম। একটা অদ্ভুত ব্যাপার, সারা পাকিস্তানে গিজ গিজ করে একেবারে গিদরের মতো বাচ্চা পয়দা করে। পায়দামে ফায়দা হোগা, যাদের পায়দামে ফায়দা হোগা যারা স্লোগান দেয়, সেই বেলুচিস্তানে কিন্তু মাত্র 1.5 কোটি মানুষ। এটা একটা অদ্ভুত ব্যাপার। পাকিস্তানের অর্ধেকের মধ্যে থাকে হলো 1.5 কোটি, আর অর্ধেকে থাকে হলো 25 কোটি। কি অদ্ভুত! অর্থাৎ তারা মেন্টাল প্রিপারেশন কত এগিয়ে আছে, তারা সভ্য, সুসভ্য। তারা যে মৌলবাদের সাথে নাই, জঙ্গিবাদের সাথে নাই, এটা স্পষ্ট। এবং তারা দেখবেন শিক্ষায়, আমরা জ্ঞানে, এখন যখন এই বিষয়টা নিয়ে আলাপ করছি, তখন হচ্ছে মিডিয়ার নিউজ হচ্ছে পাকিস্তানে জুলাই পালিত হচ্ছে। ওই তো। কারণ ওই যে বাপদাদার নাম নয় সানমন্ডলের ব্যয়। আচ্ছা ধরেন এখন ছাত্রলীগের, মানে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী, এটা যদি তাদের কোনো আয়োজন ভারতে পালন করতো, তাহলে কি বলতো? হা দেশটা ভারত হয়ে গেছে, দিল্লি হয়ে গেছে। এখন তারা বলে না এটা লাহোর হয়ে গেছে, এখন বলে না কেন করাচি হয়ে গেছে। ও, মানে ঠিকই আছে, তাদের যাদের গোলাম তাদের পক্ষে তো বলবেই। তারা জুলাই দিবস, শহীদ দিবস পালন করে, পালন তো করবে, কারণ তারা তো এই জুলাই সন্ত্রাসের সরাসরি পাকিস্তানের মদত হয়েছে। আর বাংলাদেশে আজকে তো বলেই ফেলেছে, এক ভাবির বলে তো বলছেই যে যে আজকে নাকি তারা নাকি জুলাইয়ের 5 আগস্টের 5 তারিখে নাকি তারা স্বাধীন হয়েছে। তো তাদের তো পাকিস্তান তো তাদের ডাকবেই, তাদের দিবস পালন করবে। এটা ভালো, তাদের দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাচ্ছে, সবার চরিত্র প্রকাশ হয়ে যাচ্ছে, কে কি ছিল আমাদের বোঝার জন্য ভালো হবে। তাদের আলহামদুলিল্লাহ আমরা 27 সালে তাদের সবাইকে পাকিস্তানে পাঠিয়ে দেবো। পাকিস্তান তাদের এত ভালোবাসে, এই জুলাই সন্ত্রাসীদের ধরবো, পানির জাহাজে ভরবো, আর বলবো চালায় চলে যাও, তোমরা করে বেহেস্ত, তোমাদের বেহেস্তে চলে যাও, পাকিস্তানে যা আরামে থাকো। অবশ্য ততদিনে পাকিস্তান থাকলে হয়, 27 সালে পাকিস্তান নামে কোনো রাষ্ট্রটা থাকলে হয়। এর মাঝে হচ্ছে এই যে শিবিরের ব্যাপারটা আপনি কিভাবে দেখেন? আজকে শিবির যেটা করলো, একটা অদ্ভুত ব্যাপার। তারা একটা নাটক করলো দেখলাম। আর পত্রিকাগুলো দেখেন কত ফাত্রামি করেছে। বলছে যে ছাত্রলীগ ধরেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ওইখানে লেখা নাই এটা নাটক। তো এরকম নাটক তারা করবে, এদের তো আর কিছু নাই, এতে দেখানোর আছে কি? কারণ এরা 71-এ কি একাম কুকাম করছে, ওগুলো যখন আমরা দেখাই তখন ওটা খুব খারাপ। হেলমেট পরে পরে ঘুরে দেখাইলো যে ছাত্রলীগ ধরতেছে, নাটকবাজি করলাম, আমরা দেখলাম। আচ্ছা, এরাই গুপ্ত ছাত্রলীগ ছিল আগে, এরাই আবরারকে মেরেছে, এরাই আবরার ফরহাদকে মেরে এরাই আবার ছাড়াইছে তাদের খুনিদের। মানে নাটক এরা ভালোই করতে পারে, নাটকও আমরাও করাবো। 27 সালে এদের নাটক আমরা দেখাবো আবার নতুন করে, আমরা জেনুইন নাটক মানে দেখাবো। ফাঁসি তো দিতে পারবে না, ওই ইয়েটা করলো আর কি। জি জি জি, ইয়া দুধের দুধের স্বাদ গলে মিটাইতে চায়,
এই তো ডিসেম্বর মাসই তো দেখেন, 27 সালে তো আর থাকতেছে না, 27 সালে তো আর থাকতেছে না। আমরা প্রতীকী ফাঁসি কি দেব না? আমরা এই জামাতি হেফাজতিদের যারা এই যে জুলাই সন্ত্রাস করছে, আমরা অরিজিনালি আইনের মাধ্যমে প্রতীকী দিব না। দেখতে পারবেন এরা কিভাবে ঝুলে। এদের দুধের সাথে গলে মিটাইতে দেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এরা তো শেখ হাসিনা ফাঁসি চাইবেই, মেরে ফেলতে চেয়েছিল, পারে নাই। এদের মনে বড় বেদনা। আর 21-এর গ্রেনেড হামলায় মেরে ফেলতে চাইছে, পারে নাই। বহুবার চেষ্টা করছে, শেখ হাসিনা হত্যা করতে পারে নাই। তো এদের তো মনে বড় বেদনা, কিন্তু এদের এই বেদনাই থাকবে, এদের আশা দুরাশাই থাকবে। শেখ হাসিনা আইসা কারে ফাঁসিতে ঝুলায় আর কে ঝুলে আবু সাইদের অবস্থা দেখেন, আবু সাইদের অবস্থা তখন ছিল তো 4 তারা পতাকা, এখন মার্কিন পতাকা। এটা হ্যাঁ, এটার বুকের পাশে অবশ্য চারতারাই রাখতে হবে, উপরে মার্কিন, ভিতরে পাখি, এইভাবেই থাকতে হবে পতাকাদের। আর এইরকমই আবু সাইদের পৃথিবীতে আমরা দেখলাম যে, আমরা শুনে আশ্চর্য হয়ে গেলাম যে এই বাংলাদেশে যে সব ভুয়া মামলা, পোস্টমর্টম করে নাই কতজনের, 800 কতজনের জন্য পোস্টমর্টমই করে নাই। পোস্টমর্টম হয়ে গেছে। পোস্টমর্টম না করলে আপনি আদালতে এই মামলা টিকবে? সার্বিকভাবে বলছিল তো কোনো লাশ তুলতে দিবে না, পোস্টমর্টমের জন্য কোনো লাশ তুলতে দিবে না। কারণ কারণ যখনই পোস্টমর্টম করবে এদের সব ফাত্রামি ধরা পড়ে যাবে। এই জুলাই ফাত্রামি, এই আগস্টের ফাত্রামি, এদের সব ধরা পড়ে যাবে। তার জন্য তারা করতে দেবে না। কারণ চোরের মতো পুলিশ। এমনকি এই সাইদের বাপ নাকি বলছে যে ফাঁসি না দিয়ে যাদের তার 2টা ফ্ল্যাট দিয়ে দাও। বুঝছেন তো এরা কি চিজ? হ্যাঁ, বুঝতে পারছেন তো? মোদি পুত্র নাস্তিক তোমার। হ্যাঁ, এরা হইলো আমার ভাবির পোলা, পেয়ারা পাকিস্তানি। এদের খুব খারাপ লাগছে। বাবা থাকো, বাবা আসতেছে, তোমার মা এদের হাঙ্গা দেখাবো আরেকটা। থাইকো বাবা, ডিসেম্বরে খেলা হবে, থাইকো, তোমরা থাইকো বাবা, তোমরা থাইকো, দেখা যাবে কি হয়। সমস্যা হলো যে বাবা, তখন তোমরা ছাত্রলীগের লুঙ্গির তলে চলে আসবে, আর তোমার মা আওয়ামী লীগের কাছে হাঙ্গা বসবে এসে। এই কাজটাই তোমরা করো, ওটা আমরা জানি, আমরা তোমাদের চিনি। ওই যে সাদিক ফাল পারে। এই যে ইনি বলছেন 2027 সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন জয়ন্তী শেখ হাসিনা, কিন্তু আজকে কিন্তু রিজভি একটা বক্তৃতা দিচ্ছে। রিজভি বক্তৃতা, পৃথিবীতে এমন কোন দৃষ্টান্ত নাই এইভাবে একটা অভ্যুত্থানের পরে ওই ব্যক্তি আবার ক্ষমতায় আসতে পারে, রাজনীতিতে আসতে পারে। পৃথিবীতে এমন কোন দৃষ্টান্ত নেই, যেটা কিন্তু মহিউদ্দিনরা সবসময় বলে। কিন্তু শোনেন, আমরা দৃষ্টান্ত বানানোর জন্যই তো আমরা করবো। নাই দেখবে রিজভিরে দেখাবো আমরা। রিজভি দেখবে, জেলে বসে দেখবে যে কিভাবে ক্ষমতায় আসলো। জেলে বসে শেখ হাসিনার ছবি দেখবে, ওই যে জেলখানা টেলিভিশন আছে না, আমরা দেখাবো রিজভি সাহেবকে। ও তখন বলবে যে এটি কি করে হলো। ইতিহাস সৃষ্টি করার জন্যই তো ঘটাবে। শেখ হাসিনা তো ইতিহাস সৃষ্টি করবে, সৃষ্টি করেই দেখাবে। ভাগ্যিস আপনি রিজভির অধীনে নাই, টকশোতে শেখ হাসিনা সাফাই দেওয়ার চেষ্টা চলতেছে, কাজে এটা আপনার কিন্তু প্রয়োগ নাই এখানে। এখন রিজভি সাহেবেরা যখন টকশোতে কথা বলে, ওটা হলো গণতন্ত্র, বাক স্বাধীনতা। শেখ হাসিনার পক্ষে লোক কথা বললে ওটা তখন সাফাই গাওয়া। এই ফাত্রামে যাই, আমরাও তখন বলবো টকশোতে যখন আসবে এরকম 2-1টা আমরা বলবো যে টকশোতে রিজভি কেসিগেট রিজভির সাফাই গাইতেছে। আগামীতে আওয়ামী লীগের জন্য খুব ভালো হয়েছে, ছাত্রলীগের জন্য, যুবলীগের জন্য, কৃষক লীগের জন্য, এদের জন্য খুব ভালো হয়েছে। মানে এরা কি উত্তর দিবে, কোন কথা হবে, ছাত্রলীগ কি বলবে তা আমার ভাবির পোলারা বলে দিছে, ছাত্রদল শিখিয়ে দিতেছে। বিএনপি আওয়ামী লীগের নেতারা কি বলবে, উত্তর দিবে রিজভি সাহেবরা শিখাই দিতেছে। এরাও বলবে যে টকশোতে তারেক রহমানের সাফাই গাওয়া হচ্ছে, টকশোতে কেসিগেট রিজভির সাফাই গাওয়া হচ্ছে। এগুলো তারা বলবে, কোনো সমস্যা নাই, আসবে এগুলো। যারা এগুলো মানে কি যে বলে নিজেই জানে না। হ্যাঁ, ঠিকই বলেছেন। আমার ভাবির হ্যাঁ, আগস্ট মাসে বলছি আমার ভাবির লাস্ট পোস্টমর্টম করতে দেওয়া হবে না। কারণ কেন করতে দিবে না? কারণ যদি পোস্টমর্টম করে তাহলে সব দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। তখন রিজভি সাহেবরা, হ্যাঁ, তখন রিজভি সাহেবরা দৌড় দিবে, তখন রিজভি সাহেবরা সবার আগে যাবে, ধরা খাবে। এই জন্য তারা করতেছে না। একজন কি অনেক আশা আপনার সাথে আমাদের, হ্যাঁ দেখা হবে। অন্ধভক্ত হবেন না, অন্ধভক্ত খুব খারাপ। ভক্ত হেন, অন্ধভক্ত হেন না। কিছুটা সন্দেহ রাখতে হবে, অন্ধভক্ত হবেন না। অন্ধভক্ত হইলে আপনি ঠকতে পারেন, ঠিক আছে? তবে দেখা হবে, অবশ্যই দেখা হবে। আপনারা যারা অনেকে আমাকে পছন্দ করেন, অবশ্যই তাদের সাথে দেখা হবে, এবং বাংলাদেশেই দেখা হবে। এবং আশা করতেছি ডিসেম্বর জানুয়ারিতেই দেখা হবে। ডিসেম্বরেই দেখা হবে, আশা করি ডিসেম্বরেই দেখা হবে। জি, টকশোতে শেখ হাসিনার সাফাই গেলে খুব সমস্যা।
তারেক রহমানের সাফাই যখন গেছে তখন সমস্যা হয়নি। অদ্ভুত ব্যাপার, এটা সিনিয়র রাজনীতি কি যে কি বলে, আর উন্মাদ হয়ে গেছে মানুষ। ক্ষমতা না পেয়ে উন্মাদ হয়, এর আগে ক্ষমতায় না পেয়ে উন্মাদ ছিল, এখন ক্ষমতা পেয়ে উন্মাদ হয়ে গেছে। এরা বুঝতে পারবে কয়দিন পরে। আচ্ছা, সোহেল তাজের এটা খেয়াল করছেন আপনি? সোহেল তাজ হ্যাঁ, কোয়েল তাজ একটা ড্রাগ এডিক্টেড লোক, তাকে নিয়ে আর কি বলবো, উন্মাদ হয়ে গেছে সে। সে ওই যে কি, এক ধরনের ওষুধও খেতে হয়, আপনি যখন বডি বিল্ডার হইতে যাবেন এক ধরনের ওষুধ খেতে হয়, তারপর উনি একটু বেশি খেয়ে ফেলেছে, তার জন্য মানসিক রোগী হয়ে গেছে। মহান ব্যক্তির ঘরে, আলেমের ঘরে জালেম হয় না। উনি হচ্ছে, তার নাম দিয়েছি তো আমি ঘটি সোহেল, এটা তো বহু আগে তার নাম আমি দিয়ে রেখেছি ঘটি সোহেল। তিনি তো এখন বডি সোহেলও নাই। তার শুধু তার বাবা ও মা দুইজনই বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের উজ্জ্বল নক্ষত্র, তাই তাদেরকে গালি দিতে পারি না। কারণ সোহেল তাজ এবং তার মা আমাদের জন্য, আমাদের মুক্তিযুদ্ধের জন্য অনেক কিছু করে গেছেন, তাই তাকে গালি দিতে পারি না। নাহলে বাংলাদেশের মানুষের গালির বন্যা বসায় দিত, যে ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদ রহমান ভাস্কর্য, তিনি তো ভাঙবেই তোর ভাই। না, পুরো সত্যি বাংলাদেশ মজার ব্যাপার, ডিসি কে জিজ্ঞেস করা হয়েছিল, ডিসি বলল এখানে কি এমন কিছু জিনিস আছে, ডিসি প্রথম বলল, তারপর তাই এখন বললো যে কিছু জান না এগুলা। হ্যাঁ, তারপর কিছু জানে ডিসি না। বলছে। তারপরে একদল বলছে এটা সরাই আরেক জায়গায় বানাবে, তারপরে বলছে যে এই চক্করে এটা রাখার জন্য দুর্ঘটনা ঘটে। মানে কত রকম অজুহাত। কারণ আচ্ছা, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান হামিদুর রহমান তো আওয়ামী লীগ করে নাই, উনি তো শেখ মুজিবের পাশে ছিল না, তারটা ভাঙলো কেন? মানে ভাস্কর্য যে ভাঙবে, মানে ওই যে ইসলামী জজবা চেতনা, এদের সমস্যা হয়ে গেছে। ঠিক আছে, তারপরে একদিকে হলো মুক্তিযুদ্ধের চেতনা, আরেকদিকে হলো ইসলামী জজবার সমস্যা। এই জন্য এগুলো তারা ভাঙবে। বাংলাদেশটাকে একটা উগ্র মৌলবাদী এবং স্বাধীনতা বিরোধী যে একটা জজবা পয়দা করা হয়েছে, তারা এগুলো করতেছে, করতে থাকুক। সময় রাজনৈতিক, আমাদেরও হাতে রাজনৈতিক ক্ষমতা একদিন আসবে, আর ভুল করবো না। হ্যাঁ, আপনি বলেছেন আমির খান তার কন্যাকে, আমির খান শুধু তার কন্যা না, আমির খানের বোনকেও বিয়ে দেওয়া হয়েছে হিন্দু সনাতনী ধর্মের একজনের সাথে। আমির খানের বোনও হিন্দু, বোনের স্বামীও একজন হিন্দু ধর্মের মানুষ। জুলাই আন্দোলন নিয়ে নতুন নতুন তথ্য আসতেছে। আজকে রাশেদ খান বলছে যে যখন আর্মি আর্মি নাহিদকে বলল, তো তারপর নাহিদ কিন্তু এক এক দফায় গেল, আর্মি সিগন্যাল পাওয়ার পর নাহিদ এক দফায় গেল। মানে এটা যে পুরো একটা সামরিক অভ্যুত্থান ছিল, এটা যে একটা প্রতারণা ছিল, এই জিনিসগুলো শুধুই সামনে আসতেছে। না, এটা প্রতারণা, তারাই তো বলতেছে। ওই যে একবার একটু ধাক্কা লাগছে, আসিফ স্যার কয় আমি জানি না, ভাবির বলা কয় সে নাকি মাস্টার মাইন্ড না। সব কয়দিন পরে আর এক বলবে আমরা ইউনূসেরই চিনে না, তারপরে বলবে তারেক রহমানটাই চিনে না। এটা তো সব না করবে, আস্তে আস্তে দেখতে পারবেন আপনি। সব ঠেলা যখন পড়বে, যখন ডলাটা আসবে, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এবং পুলিশ ডলাটা দিবে, তখন দেখবেন সব বলে দিবে তারা। এখনই তো তারা অস্বীকার করে জুলাই, এখনই আবু সাইদের অনুষ্ঠানে চেয়ার অর্ধেক খালি থাকে, বরং অর্ধেক কেন ভর্তি ভরা হয়, এটি তো আমি বিস্মিত। এরা দেখবেন আস্তে আস্তে সব অস্বীকার করবে। এরা যে এদের কপালে যে কি ফনি আছে, কল্পনাও করতে পারতেছে না। এরা কল্পনাই করতে পারতেছে না এদের কপালে কি ফনি আছে। এরা আওয়ামী লীগে যোগ দিয়েও নিজেদের রক্ষা করতে পারবে না, কারণ নিবেই না আওয়ামী লীগ। আওয়ামী লীগ তো আর কাউকে নিবে না। আওয়ামী লীগ তো আর আগামীতে হায়ার করে কাউকে নিবে না। আওয়ামী লীগ আমগরেও নাও চিনতে পারে। আর তো আওয়ামী লীগ ওই বিএনপি জামাতদের নিবে, দেখবেন কি করে, পরিণতি এই কি যে করে, এটা একজন দেখবে। লিখেছেন পাহাড়ে আদিবাসীদের উপর নির্যাতন চলছে, আবার জঙ্গিদের পুনর্বাসন করছে ঠিকই বলছে। সেনাবাহিনী। এটা আজকে এটা এটা আজকে একটা ঘটনা ঘটছে, আপনি মনে বলি। আজকে প্রাইম মিনিস্টারের সাথে সমতলের আদিবাসীদের একটা বৈঠক ছিল। হ্যাঁ, আমি নিউজটা দেখলাম, তারা প্রেস রিলিজে বলছে সমতলের আদিবাসীদের প্রাইম মিনিস্টার বৈঠক করেছে। কিন্তু নিউজের ভেতরে আসছে আবার ইয়া তো আদিবাসী বলে না, তারেক রহমান তো আদিবাসী বলে না, সেটা খালদা জিয়া প্রথম আদিবাসী বলতে অস্বীকৃতি জানিয়েছিল। নিউজের ভেতরে আছে তারেক রহমানের জাতি বিষয়ক উপদেষ্টা ছিল সেখানে, নিউজের ভেতরে আছে। এটা তারা আদিবাসী না। হ্যাঁ, ওই যে একটা গ্রুপ সবসময়, যে সবসময় যে গভর্নমেন্ট যখনই যেটা থাকে, এইসব সংগঠন গুলা তার কাছে যায়, তার কাছে কিছু পাওয়ার জন্য যায়, এবং যখন টের পায় নাই, তখন আবার এরা রাস্তায় আসে। কিন্তু নেমে যায়। তারেক রহমানের পিতাই তো প্রথমে আদিবাসীদের উপরে, পাহাড়িদের উপরে হামলা করছে এবং পরিকল্পনা তখন থেকে করেছে। চিটাগাঙের সমস্যাটা, এই যে সেটেলার নিয়ে যাওয়া পাহাড়ে, এটা তো জিও রহমানের কাজ। সেটা
জিয়া রহমান শুরু করছে। জিয়াউর রহমানের মাধ্যমে এই সমস্যাটা শুরু। জি, জি। এবং কালকে ইয়েদের একটা মিছিল আছে, বুঝছেন? মিছিল আছে হরিদাসকে কেন্দ্র করে। হরিদাসকে কেন্দ্র করে এদের একটা মিছিল আছে। কিন্তু এই নানা ইস্যুর ডামাডোলে হরিদাসটা কিন্তু আড়াল হয়ে যাচ্ছিল। হ্যাঁ, এবং এখন পর্যন্ত তারা যে প্রতিবাদগুলো হচ্ছে না, এই কথাগুলো আমরা যখন এই প্রথম মনে হয় একটা প্রতিবাদ হচ্ছে, এটা অফিসিয়ালি হিন্দু বৌদ্ধ অফিসিয়ালি প্রতিবাদ হিন্দুদের সনাতনীদের ঐক্যবদ্ধ হওয়া উচিত। তারা একটা মূর্তি বানায় সারা দেশে 10 লাখ মসজিদ মাদ্রাসার সমস্যা নাই। একটা মূর্তি বানাইলে বাংলাদেশের মুসলমানদের ইমান ভাঙ্গা খানখান হয়ে যায়। আমরা তো শুনছি মাটির মূর্তির ক্ষমতা, পাথরের মূর্তির একটু শক্ত থাকে, মাটির মূর্তির ক্ষমতা নেই, জানি না এটা পাথরের না মাটির। এক মূর্তিতেই বাংলাদেশের 10 লাখ মসজিদ মাদ্রাসা খত্রেমে পড়ে গেছে। বাংলাদেশের 95% মুসলমান এক মূর্তিতেই ইসলাম খত্রেমে তাদের তৌহিদি জনতা খত্রেমে পড়ে গেছে। আইরে মাটির মূর্তির ক্ষমতা গো বাবারে, আমরা তো শুনতাম যে মূর্তির কোনো ক্ষমতাই নাই, মানে রাম মূর্তি এখনো গড়েই নাই, তাতেই এই অবস্থা। রাম মূর্তি থাকলে না জানি কি হইতো। তার মানে বোঝা গেল বাংলাদেশে 9টা বিভাগ, 9টা বিভাগে যদি 9টা না রাম মূর্তি থাকে, বাংলাদেশ ইসলামী থাকবে না, মসজিদও থাকবে না, মাদ্রাসা থাকবে না। এদের কথাবার্তা তাই মনে হয়। আমার মনে হতো মাটির মূর্তির অনেক ক্ষমতা, আগে বিশ্বাস করতাম না। এই এই যে অর্ধশিক্ষিত, তারপরে নিম্ন বর্ণের হরিদাস চন্দ্র তরণী দাস যা দেখায় দিল একেবারে, যে এক মূর্তিতেই বাংলাদেশে ইসলাম হিলিয়া, হাস্যকর ব্যাপার। আমরা এটা জানতাম না। আমি আমি আপনিও তো জানেন যে মাটির মূর্তির ক্ষমতা নাই, কিন্তু এখন তো দেখতেছি আমরা সবাই দেখি, কিন্তু এখন দেখি অনেক ক্ষমতা। তবে তারা প্রতিবাদ করতেছে, তাদের প্রতিবাদ করতে দেওয়া উচিত। যেমন আমি আমার এই হরিদাস অ্যারেস্ট হওয়ার পরে আমি অনেক চেষ্টা করছিলাম কাউকে নিয়ে আসার জন্য, আমি পাচ্ছিলাম না, কেউ আসতে রাজি হয় না। একদিন একজন রাজি হইলো, আমি একটা বানাইলাম, তারপরের দিন জানলাম না, আমার মানা করতেছে। হ্যাঁ, এমন কোন প্রোগ্রামে না হিন্দুরা তো যেতে। ঐক্যবদ্ধ, হিন্দু হুম, নেতারা ঐক্যবদ্ধ না, সেই জন্যই দেখেন 1.5 কোটি মানুষ বেলুচিস্তানে, 1.5 কোটি লোকের 60 লাখ বিদেশে থাকে, 90 লাখ মানুষ একটা দেশ বানায় ফেলেছে। আর বাংলাদেশে 1.5 কোটি লোক হিন্দু আছে, তারা ঐক্যবদ্ধ নয়। তারা সারাদিন পরে পরে মার খায়, তারা টু শব্দটি করতে পারে না। তাদের সারাদিন মালানা বাচ্চা বলে প্রতিবাদ করার সাহস পায় না, ঐক্যবদ্ধ নয়। কিন্তু এরা যদি ঐক্যবদ্ধ থাকতো, একটা রাম, ওরা বলবে যে আমাদের যার হিন্দুদের জায়গা আছে রাম মূর্তি বানাবো, ওদের সমস্যা কি? কি সমস্যা? এই কথা যদি চ্যালেঞ্জ করে বসে, কালকে যদি ঘোষণা দেয় যে 100 রাম মূর্তি বাংলাদেশে বানাবে, তাহলে সব ঠান্ডা হয়ে যেত। যদি এরা সাহস করে বলতো যে আমাদের এটা যদি করতে না দেয়, আমরা বিভিন্ন জায়গায় 100 রামের মূর্তি, রামচন্দ্রের মূর্তি বানাবো, দেখবেন সব ঠান্ডা হয়ে যেত, সব ঠান্ডা হয়ে যেত। কিন্তু এরা তো এই ঘোষণা দিতে পারে নাই। সনাতনীদের উচিত ঐক্যবদ্ধ হয়ে, দলমত, তাদের যত দলমত আছে তাদের উচিত যে কেন তাদের ধর্মের 560টা মসজিদ বানাইছে, তাদের কি একটা মন্দির হওয়ার কথা ছিল না? মডেল মন্দির হয় নাই। তারা বলবে তারা নিজের খরচে করতেছে, কি সমস্যা? তাদের দেবত্বর সম্পত্তিতে একটা মন্দির বানাবে, রাম মূর্তি স্থাপন, কি সমস্যা তাতে? কোনো তো সমস্যা আছে। সমস্যাটা কি? ইসলাম খতম। ইসলাম যে, মানে ইসলামের কথা, বাংলাদেশের ইসলাম খুবই দুর্বল, যে এক রাম মূর্তির কাছেই তারা পরাজিত হয়। এটা মনে হলে আমার হাসি আসে, এটা মনে হলে যে ডেফিনেটলি বিএনপি, জামাত ইসলামী, এই ছাত্রদের দল, আরো ইসলামী দল একসাথে তারা জুড়ে আন্দোলন করেছে। তাদের একটা সে তো থাকতেই পারে, তাদের চাওয়া পাওয়া, তাদের আশা আকাঙ্ক্ষা, এটা তো থাকতেই পারে। এবং এরা তো ধরেন যে কোনো সময় হয়তো বা তারা একটা সরকারের জন্য একটা বিরূপ পরিস্থিতি সৃষ্টি করতে পারে দেশের ভিতরে। তো সব মিলিয়ে আমি মনে করি যে আসলে, আর আরেকটা বিষয় আমার মনে হয় যে জিনিসটা কমপ্লিকেটেড হয়ে গেছে, যে প্রাক্তন প্রধানমন্ত্রী দেশে ফেরার ঘোষণা, এবং উনি যদি ডিসেম্বরে দেশে ফেরত আসেন, তাহলে তো চুক্তি হওয়ার কোনো সম্ভাবনাই নাই। আপনি আগে জুলাইতে কি ছিল যে হাসিনা নামাম আন্দোলন, এবার আন্দোলন আগামী মাস থেকে অলরেডি শুরু হয়ে গেছে, হাসিনা ঠেকাম আন্দোলন। তো আপনি এটি নিয়ে ব্যস্ত থাকবেন, নাকি এরকম সাবস্টেন্টিভ ইস্যুস, গাঞ্জেস ওয়াটার ট্রিটি রিনিউয়াল, এই যে আমাদের যে বাণিজ্য ঘাটতির কথা বললেন, পুশিন, এগুলো নিয়ে ব্যস্ত থাকবেন? নির্বাচনের পর হয়তো বা ভারতের এই থিঙ্ক ট্যাঙ্ক মনে করছে যে যতটা তারা আশা করেছিল সেটি হচ্ছে না। ফ্রাস্ট্রেশন গুলো এখান থেকেই। তবে আমি মনে করি যে ওদের তো অনাগ্রহ থাকতেই পারে, কিন্তু যেহেতু বিষয়টি আমাদের জন্য জরুরি, আমাদের তরফ থেকে অ্যাক্টিভলি এই জিনিসটা পাস করা দরকার, যেটি হচ্ছে না। এবং যারা করবে, আমি আই এম ভেরি সারপ্রাইজ যে ফরেন মিনিস্টার থাকবেন না, রাষ্ট্রদূতকে বদলি করার চিন্তা ভাবনা হচ্ছে, নতুন রাষ্ট্রদূত যাবে।
কোনো পানি সম্পদ মন্ত্রীদের ভিতরে কোনো সাক্ষাৎ বৈঠক নেই, জেআরসির একটা মিটিং করি শেষ, লো লেভেল মিটিং, এই সব কিছু ইন্ডিকেট করে যে আমরা বোধহয় আসলে এই সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে খুব বেশি গুরুত্ব দিচ্ছি। গঙ্গার পানি বন্টন চুক্তি এক ধরনের অনিশ্চয়তার মুখে পড়তে যাচ্ছে বলে অনেক আগে থেকেই একটা আলোচনা চলছে, এবং সেটি আরো তীব্র হচ্ছে। তীব্রতার কারণ হচ্ছে বাংলাদেশের একটি সংবাদ মাধ্যম খবর দিয়েছে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের যে ভারত সফরের সম্ভাবনা ছিল চলতি মাসে, সেটি হচ্ছে না। আমি বরং এটা দিয়ে একটু শুরু করি যে এই যে সফরটি হচ্ছে না, আপাতত হচ্ছে না, এটির কারণ কি, এবং এটি না হওয়ার কারণে গঙ্গার পানি বন্টন চুক্তি না হওয়ার যে একটি অনিশ্চয়তা ছিল সেটি আরো তীব্র হচ্ছে কিনা, সেই পার্টটাই পরে আসছে। আগে তারেক রহমান সাহেবের কেন ভারত সফরটি পিছিয়ে যাচ্ছে বা হচ্ছে না? না ভাই, আপনাকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে যুক্ত করার জন্য। আমি সবসময় বলেছি, আর একটি ইন্টারভিউতে আমি বলেছিলাম যে এই গঙ্গা পানি বন্টন চুক্তি নবায়ন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জন্য, এবং আপনি যে রিপোর্টের কথা বললেন ওটা আমিও দেখেছি, এবং এটি আসলে খুব উদ্বেগজনক। এই রিপোর্টটি পড়ার পর আমার মনে হয়েছে, দেখার পর আমার মনে হয়েছে যে বা বোধহয় এটি নবায়ন 31শে ডিসেম্বরের ভিতরে আর হচ্ছে না। এর অনেকগুলো দৃশ্যমান কারণ আমি দেখতে পাচ্ছি, ওখানেও আছে, ওই রিপোর্টেও দুই একটি আছে। সাথে আমি আরো দু চারটি কথা বলতে চাই যে এ ধরনের একটি গুরুত্বপূর্ণ চুক্তির জন্য একজন প্রধানমন্ত্রীর সফর গুরুত্বপূর্ণ। এরকম স্টেট লেভেল ভিজিটেই এই ধরনের গুরুত্বপূর্ণ চুক্তি সম্পাদিত হয়, এবং যদি উনি না যান ডিসেম্বরের ভিতরে তাহলে তো এমনিতে নবায়ন হবে না। নাম্বার ওয়ান। নাম্বার টু, যেটি আরো আমার কাছে, আমি জানতাম না বিষয়টা, যে চুক্তি হবে না ধরে নিয়ে যে আরেকটি চিঠি পাঠানো হয়েছে, যেখানে ভারতকে অনুরোধ করা হয়েছে যদি চুক্তি নবায়ন না হয় তাহলে যেন বর্তমান চুক্তিটি কন্টিনিউ করতে পারে। কিন্তু বর্তমান চুক্তি তো 31শে ডিসেম্বর অটোমেটিক্যালি এটা নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে। এই দুটি তো ওই সংবাদ নিউজেই আছে। আমি আরেকটি কথা বলবো যে এই ধরনের চুক্তি করার জন্য যেটি দরকার হয়, পলিসি লেভেলে অনেকগুলো ভিজিট হয়। 1996 সালে ভারতে বাংলাদেশ হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি দায়িত্ব ছিলেন, খুবই গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে। এবং আমি যতদূর জানি যে ওই চুক্তি মানে বাংলাদেশ ভারতের মধ্যে গঙ্গার পানি বন্টন চুক্তি যে সম্পাদন হলো, সেই সম্পাদন প্রক্রিয়ার সঙ্গে আপনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। আপনি যেটি এই মধ্যে উল্লেখ করলেন যে দফায় দফায় কিভাবে আলোচনা, সমঝোতা, বৈঠক, সেটির ধারাবাহিকতা কি এখন রক্ষা করা যাচ্ছে? মোটেই নাই, এটাই তো আমি বললাম যে ওটার কোনো ধারাবাহিকতা তো নাই। শুধু একটি মিটিং এর কথা আমি জানি, 21 থেকে 23শে মে কলকাতায় একটি মিটিং হয়েছিল টেকনিক্যাল পর্যায়ে, যেখানে আমাদের যে জেআরসি যিনি বর্তমান মেম্বার আছেন তিনি সহ কলকাতা মিশনের কিছু মধ্যম সারির অফিসাররা ওখানে অংশগ্রহণ করেন। অথচ ইফ উই কম্পেয়ার উইথ দিস কাইন্ড অফ মিটিংস ইন 1996, সেই মিটিং এর নেতৃত্ব দিতেন আমাদের এডিশনাল ফরেন সেক্রেটারি আহমেদ তারিক করিম। পরে উনি ভারতে হাই কমিশনার হন, এবং ওনার সাথে ছিলেন একজন সিনিয়র মহাপরিচালক পররাষ্ট্র মন্ত্রণালয়। তারপর ডক্টর আইনুন নিশাত সাহেব ছিলেন জেআরসি মেম্বার। ইট ওয়াজ এ ভেরি হাই প্রোফাইল, হাইলি কোয়ালিফাইড টেকনিক্যাল টিম। তারা অনেকবার মিটিং করেছে। কম্পেয়ার টু দ্যাট মিটিং, কলকাতায় যেটি হয়েছে জেআরসির একজন মেম্বার ছিলেন, কিন্তু সাথে যদি আপনি ফরেন মিনিস্ট্রির ইনভলভমেন্ট দেখেন, সেখানে জাস্ট মধ্যম সারির এই ডাইরেক্টর লেভেলের কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিল। তার মানে যে টেকনিক্যাল লেভেলে আমরা এই ব্যাপারটা অতটা গুরুত্ব সহকারে দেখছি না। আর পলিটিক্যাল লেভেলে যেটা তো আমি বললামই, তখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন আমাদের আব্দুল সামাদ আজাদ স্যার, পানি সম্পদ মন্ত্রী ছিলেন আমাদের আব্দুল রাজ্জাক স্যার, দুজনই প্রয়াত। এবং ওনারা যে কতবার ভিজিট করেছেন, শুধু তাই না, তখন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতিবাবু, এবং ওনারা প্রতিবার পশ্চিম বাংলা যেতেন, জ্যোতিবাবুর সাথে মিটিং করতেন। এবং ওখানে ডেপুটি সিএম ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, উনি জ্যোতিবাবুর পরে আবার চিফ মিনিস্টার হন। এদের সাথে একাধিক মিটিং করতেন। তারপর বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের সাথে মিটিং করতেন, যাতে কেউ যাতে এটার বিরোধিতা না করে।
প্লাস থিঙ্ক ট্যাঙ্ক, এবং আপনি যদি দিল্লির থিঙ্ক ট্যাঙ্ক দেখেন, সিপিআর বলে, সেন্টার ফর পলিসি রিসার্চ, এখানে কিন্তু মোস্টলি যারা ভারতের রাষ্ট্রদূত ছিল বাংলাদেশে, এদের অনেকেই কিন্তু এটির মেম্বার। দে অলসো প্লেড এ ভেরি ইম্পর্টেন্ট রোল, এবং তাদেরকে কনভিন্স করার কারণে তারা ইন্ডিয়ান পলিটিশিয়ানসদেরও, পলিসি মেকার যারা আছে তাদেরকেও তারা কনভিন্স করতে, নো উই শুড গো ফর অ্যান এগ্রিমেন্ট দিস টাইম। সো এটি একদমই আমি লক্ষ্য করছি না। শুধু একবার দেখলাম যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ভারতে গিয়েছিলেন, এটির খবর এসেছিল, আপনারা এটার উপরে কন্টেন্ট করেছেন। আর আরো কিছু বিষয় আমি বলবো যে সরকার বোধহয় কেন এতটা উদাসীন কিংবা অতটা গুরুত্ব দিচ্ছেন না এ ধরনের চুক্তি করার জন্য। আপনি জানেন যে পররাষ্ট্রমন্ত্রী তো আমাদের জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট হিসেবে এখনো বোধহয় নিউ ইয়র্কে আছেন, এবং আগামী ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত উনি ব্যস্ত থাকবেন। তার মানে হি ইজ আউট ফ্রম দিস নেগোসিয়েশনস। তারপরে যেটা আপনি একটা কন্টেন্ট করেছেন কয়েকদিন আগে, যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অস্থিরতা নিয়ে, এবং যেটি আমরা শুনছি যে এখন যিনি রাষ্ট্রদূত আছেন রিয়াজ হামিদুল্লাহ, উনি একসময় দিল্লিতে আমার মনে হয় যে আমার মধ্যে ফার্স্ট সেক্রেটারি ছিলেন, এবং উনি কিন্তু দিল্লিতেই পড়াশোনা করছেন, দিল্লিতে না আলিগড়ে, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি ইকোনমিক্সে, এবং উনি কিন্তু বেস্ট টপার। তাকে শুনছি যে তাকে নাকি ওখান থেকে সরিয়ে জেনেভাতে বদলি করা হচ্ছে। এখন যে রাষ্ট্রদূত, এই ধরনের গুরুত্বপূর্ণ সময় যদি কাউকে বদলি করা হয়, তাহলে আমরা কতটা এই নবায়নের ব্যাপারে গুরুত্ব দিচ্ছি। এবং আপনি যদি আরেকটি বিষয় যদি লক্ষ্য করেন, আমরা শুনছি যে তার জায়গায় একজন যাবেন। কবে যাবেন এখনো ঠিক হয়নি কে যাবেন। যখনই যান, it will take few months for him to be effective, for him to know the politicians, to know the bureaucrats, to really make an impact. So এই ডিসিশন গুলো আমার মনে হচ্ছে যে এই সবগুলো মিলিয়ে মনে হচ্ছে যে আসলেই আমরা অতটা সিরিয়াসলি এই বিষয়টি দেখছি না। কিন্তু আমি মনে করি যে গঙ্গা চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু। আমরা তিস্তা প্রজেক্ট নিয়ে ব্যস্ত আছি, কিন্তু আপনি আপনার রাজশাহী গেছেন কিনা আমি জানি না। আমি রাজশাহীতে পড়াশোনা করতাম এক সময়, গঙ্গা চুক্তির আগে 80-র দশকে। আপনি যদি রাজশাহীতে বাইরে যেতেন, বাইরে থেকে ফেরত আসতে যখন থুতু ফেলতেন, কয়লার মতো কালো থুতু বেরোতো। এটি কিন্তু এই চুক্তির পরে কিন্তু রাজশাহী ইজ নাও ওয়ান অফ দি বিউটিফুল সিটিজ ইন দি কান্ট্রি। এই পদ্মার পারে কত ইকোনমিক অ্যাক্টিভিটিস এখন হচ্ছে, হোটেল হয়েছে, রেস্টুরেন্ট হয়েছে, লোকজন ঘুরতে যায়। তো এই বিকজ আমরা কিছুটা হলেও পানি পাচ্ছিলাম এই চুক্তির মাধ্যমে, এবং সাথে তো ইরিগেশন তো আছে ডাউন স্ট্রিমে। আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের পক্ষ থেকে এক ধরনের উদাসীনতা কাজ করছে, বা আপনি যেটা বললেন যে এক ধরনের লেস ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে কিনা আমরা জানি না, তবে যেই কার্যবিধি আমরা দেখছি, গতি প্রবাহ, তাতে মনে হচ্ছে খুব বেশি গুরুত্ব পাচ্ছে না। আমি যদি পাল্টা প্রশ্ন করি যে ভারতের পক্ষ থেকে এখন জটিলতাগুলো কোথায়? সেটা আপনারাও হয়তো জানেন যে তারা মনে করেন যে আমাদের প্রধানমন্ত্রী লন্ডন থেকে ফিরে আসা থেকে শুরু করে তার নির্বাচনে অংশগ্রহণ এবং জয়লাভ, এসবে ভারত হয়তো একটা পজিটিভ রোল প্লে করতে পারে। নট অনলি দ্যাট, যে বেগম জিয়ার জানাজায় কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসেছিলেন, এবং প্রধানমন্ত্রী সোয়ারিং সেরিমনিতে তাদের যে প্রোটোকলে 3rd অথবা 4th প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর পরে স্পিকার, উনি কিন্তু এসেছিলেন, এবং সেখানে এসে কিন্তু উনি ভারতের প্রধানমন্ত্রীর তরফ থেকে দাওয়াতপত্র দিয়েছিলেন ভারতে ভিজিট করার জন্য। তো তাদের একটা এক্সপেকটেশন ছিল যে আমরা তো অনেক কিছুই তো আসলে করলাম, তো আশা করি আমাদের সম্পর্কের উন্নতি হবে। কিন্তু নির্বাচনের পর হয়তো বা ভারতের এই থিঙ্ক ট্যাঙ্ক মনে করছে যে যতটা তারা আশা করেছিল সেটি হচ্ছে না। ফ্রাস্ট্রেশন গুলো এখান থেকেই। তবে আমি মনে করি যে ওদের তো অনাগ্রহ থাকতেই পারে, কিন্তু যেহেতু বিষয়টি আমাদের জন্য জরুরি, আমাদের তরফ থেকে অ্যাক্টিভলি এই জিনিসটা পার্স করা দরকার, যেটি হচ্ছে না। এবং যারা করবে, আমি আই এম ভেরি সারপ্রাইজ যে এই চুক্তির আগে দিল্লি থেকে হাই কমিশনারকে সরানো হয়। হি ইজ এ ভেরি ভেরি গুড অফিসার, আই নো হিম পার্সোনালি। এবং নতুন একজন যাবে, সে তো কুল কিনারাও পাবে না। এবং আরেকটি কথা আমি বলতে চাই, আপনি বোধহয় ব্যাপারটি খেয়াল করেছেন যে ভারতের যে নতুন রাষ্ট্রদূত আসলেন শ্রী দীনেশ ত্রিবেদী, ওনার একটি বক্তব্যকে কেন্দ্র করে কিন্তু অনেক হয়েছে এই দেশের মানুষ, বিশেষ করে যারা ভারত বিরোধী। হ্যাঁ, এক্স্যাক্টলি। তারপরে কিন্তু ওনার কিন্তু কোনো নামই শোনা যায় না যে উনি আসেন কি না আসেন, কোনো ধরনের কিন্তু ওনার কর্মতৎপরতা আমরা দেখছি না। এবং যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটি হলো, যখন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত যখন আসেন,
একদিন পরে তার ক্রেডেনশিয়াল প্রেজেন্টেশন সেরেমনিও আয়োজন করা হয়, কিন্তু ওনার ক্ষেত্রে কিন্তু 3 সপ্তাহ বা তারও বেশি সময় লেগেছে। এটি কিন্তু বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি যে ভারতের 3 সপ্তাহ রাষ্ট্রদূতকে তিনি আসার ক্ষেত্রে নাম ঘোষণার পরে যখন বেনাপোল বর্ডার দিয়ে বাংলাদেশে আসার ঢুকলেন, পরে না, আসার পরে আসার উনি পরে যখন জাতীয় পরিচয়পত্রকে 3 সপ্তাহ পরে পেশ করেছেন রাষ্ট্রপতির কাছে, I নাকি think so. কয়েক রাত পরে? It was not instantly. He had to wait for a few weeks. এবং ভারতে তো আমি চাকরি করেছি, ওরা কিন্তু এইসব ব্যাপারে খুব সিরিয়াস। আপনি যদি একজন নতুন রাষ্ট্রদূতকে পাঠানো, এবার আপনি দেখেন তার ক্রেডেনশিয়াল দিতে কয় মাস লাগে। সো এই মুহূর্তে রাষ্ট্রদূত চেঞ্জ করা, নতুন রাষ্ট্রদূত পাঠানো, যদি না আপনি সিরিয়াস হন এই চুক্তি নবায়নের ব্যাপারে, আই থিঙ্ক দিজ আর নট ভেরি পজিটিভ মুভ ফ্রম আওয়ার সাইড। এবং আমি মনে করি পলিটিক্যাল লেভেলে উই শুড বি রিয়েলি ভেরি ভেরি অ্যাক্টিভ। আর এখানে ভারতের সাথে সম্পর্কের ব্যাপারে আমি মনে করি যে সরকারের চেয়েও, কোনো মন্ত্রীর চেয়েও, যে শীর্ষ পর্যায়ে জানাশোনা, বিশ্বাস, একে অপরের প্রতি বিশ্বাস, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এই একটি ইতিহাস বলি আপনাকে। আপনি জানেন যে এটি নিয়ে 3টি চুক্তি হয়েছে এই গঙ্গার উপরে। প্রথমটা বঙ্গবন্ধু 1974 সনে, দ্বিতীয়টি প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সনে করে, এবং তৃতীয়টি হলো 96 বা প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেন। আমি যখন পোস্টেড ছিলাম তখন ফারুক সুমন আমার রাষ্ট্রদূত ছিলেন। উনি আমাকে সব জায়গায় নিয়ে যেতেন, যে কোনো মিটিং এ, যার সাথেই হোক না কেন। একবার আমরা এই গঙ্গা চুক্তি নিয়ে একটি মিটিং এ গিয়েছিলাম সাউথ ব্লকে। সেই মিটিং এ গিয়ে আমরা পানির কথা বলতেই পারলাম না। আমরা পানির কথা বলতেই তারা আমাদের কোথায় কোথায় কতগুলো এই ইনসার্জেন্টদের বা যারা ক্যাম্প আছে সেগুলো আমাদের ফিরিস্তে দিলেন, যে এগুলো যে বাংলাদেশ না করে এটা কোনো সহযোগিতা, কোনো কিছু করা সম্ভব না। ফেরত আসার সময় উনি আমাকে একটা কথা বলছেন গাড়িতে, যে দেখো আজ যদি বঙ্গবন্ধু বেঁচে থাকতেন এই পানির জন্য আমাদের দৌড়দৌড়ি করতে হতো না। এই জন্য আমি মনে করি দিস সেম রোল প্লেড বাই প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ওনার নিজস্ব একটা পার্সোনালিটি ছিল, তার একটা পলিটিক্যাল ভিত্তি ছিল বাংলাদেশে, অ্যান্ড লেটার ইট ওয়াজ ডান বাই শেখ হাসিনা। এবং উনি তো এখানে আরেকটি মজার গল্প আছে, আপনি খুবই আশ্চর্য হবেন। যখন প্রধানমন্ত্রী আসলেন ভারত সফরে ডিসেম্বর মাসে, তখন বিএনপি অপোজিশন পার্টি এবং ডেপুটি অপোজিশন লিডার ছিলেন প্রফেসর বদরুদ্দোজা চৌধুরী। উনি ঘোষণা দিলেন যে যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যে চুক্তি করে গেছেন তার সাথে যদি কম পানি আনা হয় তাহলে শেখ হাসিনাকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। তো তখনও কিন্তু একদম শেষ পর্যায়ে তখনও কিন্তু ঠিক হয়নি যে আমরা কত কিসের পানি পাবো, কত বছর জন্য চুক্তি হবে। ইন্ডিয়ান ব্যুরোক্রেসি ইজ ভেরি টাফ। পলিটিশিয়ানরা চাইলে অনেক সময় তাদের কারণে অনেক কিছু হয় না। আই এম সরি টু সে দিস থিং, উইথ ডিউ রেসপেক্ট টু মাই কলিগস, ইন্ডিয়ান কলিগস। তখনও কিন্তু হয়নি। যখন এটি ফাইনালাইজ হয়নি তখন প্রধানমন্ত্রী ডিসিশন নিলেন, এটা আমরা জানতাম না, যে আমি দিল্লিতে যাব না। দিল্লিকে বলা হলে যদি আমাদের এই শর্ত যদি পূরণ না করা হয় তাহলে আমি জয়পুর হয়ে আজমির শরীফে যাব, সেখান থেকে জিয়ারত করে ফেরত আসবো। তখন আমাকে জয়পুরে পাঠানো হয় রামবাগ প্যালেসে তার থাকা খাওয়ার আয়োজন করতে। এবং শেখ হাসিনা বলছিলেন, এটা কি শেখ হাসিনা বলছেন যে চুক্তি যদি না হয় তাহলে আমি এইভাবে সফরটা শেষ করে চলে আসবো? উনি দিল্লিতে যাবেন না, উনি জয়পুর থেকে ফেরত আসবেন আজমির শরীফ জিয়ারত করার পরে। এবং আমি যাওয়ার পরই তখন ওনার সেক্রেটারি ছিলেন মহিউদ্দিন খান আলমগীর সাহেব। উনি আমাকে সাথে সাথে প্লেন থেকে নেমে ডেকে নিয়ে বলেন যে আই হ্যাভ টু গো টু দিল্লি, তুমি টিকিটের ব্যবস্থা করো। তো টিকিট সন্ধ্যায় ফ্লাইট ছিল, আমি ওনাকে সিএফ করতে গেলাম। প্রধানমন্ত্রী তো রামবাগ প্যালেসে ছিলেন। পরের দিন আজমিরে গেলেন। মহিউদ্দিন খান আলমগীর স্যার আমাকে এটা বলেছিলেন যে দিস হোয়াট হ্যাপেন্ড, এবং আই হ্যাভ টু গো দেয়ার, আই হ্যাভ টু ফিক্স দিস, দেন শি উইল ডিসাইড হুয়েদার শি উইল গো টু দিল্লি অর উইল গো ব্যাক টু ঢাকা। এবং আপনি জানেন যে ওই চুক্তিতে ছিল 5 বছরের জন্য জিয়াউর রহমান সাহেব যে চুক্তি করেছিলেন, এবং সেখানে আমাদের পানি পাওয়ার কথা ছিল 35,000 কিউসেক, এবং ওখানে একটা গ্যারান্টি ক্লজ ছিল যে 27,600 নিচে পাওয়া যাবে না। কিন্তু 96 সনে যে চুক্তি হয় সেটি 30 বছরের জন্য, আপনি জানেন। এবং সেখানেও আমাদের মিনিমাম গ্যারান্টি না, মিনিমাম আমাদের পাওয়ার কথা 35,000 কিউসেক।
হুম, ফারাক্কার পানি নিয়ে আরেকটি কথা আছে। ফারাক্কার পানি কিন্তু যে ফ্লোটা কিন্তু ফারাক্কা এসে কিন্তু কমে যাচ্ছে দিন দিন, হ্যাঁ, হুম, একটু একটু হলেও কমছে। তো যে ফ্লোটা এখন আছে সেই ফ্লোতে কিন্তু হয়তোবা পানির অ্যাভেলেবিলিটি অতটা না। এটা দুটি কারণ, একটি হলো যে উজানে বা ভারতীয়রা ডাইভার্ট করছে পানি, দ্বিতীয় কারণ হলো যে বৃষ্টিপাত কম হলে এটি হয়। অতএব শেখ হাসিনাই কিন্তু এরকম লিডার ছিলেন, এবং আমি মনে করি যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী ওনার নিজ থেকেই উদ্যোগ নেওয়া উচিত শীর্ষ পর্যায়ে কিভাবে এই বিষয়টি সুরাহা করা যায়। এবং যে রিপোর্টের কথা আপনি বললেন যে উনি যাবেন না, ভারতীয়রা এই করছে সেই করছে, ওকে, কিন্তু যদি আমাদের কোনো খারাপ সম্পর্ক থেকে থাকে, সম্পর্কে যদি অবনতি হয়ে থাকে, একটি সফরের মাধ্যমে, ডায়ালগের মাধ্যমে তো এটির উন্নতি করা যায়।